আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিকস আসে, অর্থাৎ আমি 3টা টপিকস সম্পর্কে তোমাদের বলেছিলাম যে এই 3টা টপিকস থেকেই আমাদের পরীক্ষায় আসে, এবং আমি 1 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই 3টা টপিকসের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো আমাদের সমাজে 4 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। আমাদের সমাজ বলতে শুধু আমাদের দেশ না, পুরো বিশ্বব্যাপী 4 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। 1 হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 2 হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 3 হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং 4 হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তো এই 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে এই 3 ধরনের অর্থ ব্যবস্থাই আমাদের পরীক্ষায় সবসময় আসে। ইসলামী অর্থ ব্যবস্থা থেকে অনেক সময় ম্যাক্সিমাম ইসলামী অর্থ ব্যবস্থা থেকে পরীক্ষায় সাধারণত আসে না। তারপরে এটা অনেক সহজ কোয়েশ্চেন, আমরা একটু বুঝলেই পারবো। তো এখন আমরা দেখব যে এখানে কোয়েশ্চেনগুলো কিভাবে আসে। আমরা যারা ক্লাস করেছি, যারা বোর্ড কোয়েশ্চেনগুলো দেখেছি, আমরা সবাই জানি যে এই কোয়েশ্চেনগুলো উদ্দীপক আকারে আসে, অর্থাৎ একটা উদ্দীপক দেয়া থাকে, সেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেনে হয়তো বা বলে যে উদ্দীপকে যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো বা আলোচনা করো, বা অনেক সময় আসে উদ্দীপকে যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে তার 3টি বৈশিষ্ট্য লিখো। আবার ঘ নাম্বারে অনেক সময় আসে দুটো দেশের অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য, বা আবার অনেক সময় আসে আমাদের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। এই কমন কোয়েশ্চেনগুলাই আমাদের আসে। তো প্রথমে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে জানার জন্য আমাকে তার সংজ্ঞাটা জানতে হবে। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা হলো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে কি সম্পদের ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন কার্য পরিচালনা করা হয়, তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমি যদি আরেকটু সহজভাবে বলি যে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন কার্য পরিচালনা করা হয়, তাকে বলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ যে অর্থ ব্যবস্থার সম্পদ থাকবে ব্যক্তি মালিকানায়, ব্যক্তি তার নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো সে যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করবে, এবং সে অর্থ ব্যবস্থায় যেহেতু ব্যক্তি মালিকানায় থাকবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এবং ব্যক্তির লক্ষ্য থাকবে মুনাফা অর্জন করা। অর্থাৎ আমি যখন আমার সম্পদ দিয়ে উৎপাদন করব তখন আমার মেইন লক্ষ্য থাকবে লাভ করা, লস করা না, অর্থাৎ মুনাফা অর্জন করা। তো এইখান থেকেই আমরা এই সংজ্ঞা থেকেই আমরা কি করতে পারি, বৈশিষ্ট্যটা লিখতে পারি। আর যদি আমরা বৈশিষ্ট্য জানি, তাহলে কোয়েশ্চেন যদি আসে যে উদ্দীপকের যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে তা আলোচনা করো বা ব্যাখ্যা করো, আমরা বৈশিষ্ট্য থেকেই সেটা ব্যাখ্যা করতে পারবো। তো সংজ্ঞা থেকে আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি লিখতে পারি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা, সম্পদের ব্যক্তিগত মালিকানা অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমস্ত সম্পদের মালিক থাকবে ব্যক্তি, এবং ব্যক্তি তার ইচ্ছা মতো যে কোনো পণ্য দ্রব্য উৎপাদন করবে। তারপরে আমরা বলতে পারি মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন করা, অর্থাৎ ব্যক্তি তার নিজ মালিকানায় উৎপাদন করবে এবং তার লক্ষ্য থাকবে মুনাফা অর্জন করা। তারপরে আমরা লিখতে পারি যে উদ্যোগের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার নিজ উদ্যোগে যে কোনো পণ্যদ্রব্য সে উৎপাদন করতে পারবে, সেখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তারপরে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি যে ভোক্তার স্বাধীনতা, অর্থাৎ
গণতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন ভোক্তা তার ইচ্ছা মতো যে কোনো ধরনের পণ্যদ্রব্য সে ভোগ করতে পারবে, এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তারপর আমরা আরেকটা বলতে পারি বৈশিষ্ট্য, শ্রেণী শোষণ। শ্রেণী শোষণ বা শ্রেণী শোষণের উপস্থিতি। আমরা দেখি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী শোষণ পরিলক্ষিত হয়, কারণ সেখানে যারা ধনী আছে তারা আরো ধনী হচ্ছে তাদের অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে, এবং যারা দরিদ্র আছে আরো দরিদ্র থেকে তারা আরো দরিদ্র হচ্ছে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সবসময় ব্যক্তি তার নিজ স্বার্থকে চিন্তা করে, সেজন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় তোমার শ্রেণী শোষণের উপস্থিতি আছে। এই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তোমাদের পাঠ্য বইয়ে আরো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেয়া আছে, অর্থাৎ অনেক বৈশিষ্ট্য দেয়া আছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বৈশিষ্ট্য তোমরা তোমাদের পছন্দ মতো 4 থেকে 5টা বৈশিষ্ট্য শিখলেই আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। তারপরে এখানে আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমি তোমাদেরকে সহজভাবে বলবো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ঠিক উল্টোটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? প্রত্যেক কোয়েশ্চেনের মধ্যে সংজ্ঞা বিদ্যমান আছে। আমরা যদি বলি যে ধনতান্ত্রিকের ঠিক উল্টোটাই যদি সমাজতান্ত্রিক হয়, তাহলে সংজ্ঞাটা এভাবে বলবো যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বজায় থাকে না। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ছিল সম্পদের ব্যক্তিগত মালিকানা। তো আমরা বলবো যে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বজায় থাকে না, সমস্ত সম্পদের মালিক থাকে সরকার বা রাষ্ট্র, এবং রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সামাজিক কল্যাণ সাধন করা, তাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রে, যে সকল রাষ্ট্র সমাজতান্ত্রিক, তাদের কোনো পার্সোনাল কোনো তোমার সম্পত্তি থাকে না, এখানে ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না। সকল সম্পদের মালিক থাকে রাষ্ট্র, এবং রাষ্ট্র কি করে? প্রত্যেক ব্যক্তিকে তার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে, এবং রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সামাজিক কল্যাণ সাধন করা। অর্থাৎ সে জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার কোনো ব্যক্তি চাইলেও সে বেকার থাকতে পারবে না। কারণ যদি সরকার সেই ব্যক্তিকে বেকার রাখে, তাকে কাজে নিয়োগ না দেয়, তাহলে সেটা সরকারের লস বা রাষ্ট্রের লস। অর্থাৎ তাকে তার প্রত্যেকের মতোই তাকেও তার অন্ন, বস্ত্রের, বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সেই ক্ষেত্রে সরকার কি করে? প্রত্যেক ব্যক্তির ক্যাপাসিটি অনুযায়ী তাকে তার কাজে নিয়োগ করে, যার কারণে সেখানে কোনো ধরনের বেকারত্ব থাকে না। অর্থাৎ বেকারত্বের অনুপস্থিতি থাকে। যদি শারীরিক অক্ষম না হয়, তাহলে সকল ব্যক্তি তারা তাদের প্রত্যেকের ক্যাপাসিটি অনুযায়ী কাজে নিযুক্ত হয়। এই ক্ষেত্রে যদি আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কথা চিন্তা করি, সেখানে কিন্তু বেকারত্ব বিদ্যমান। তো আমরা যেহেতু সংজ্ঞা জানলাম, আমরা কিভাবে এটা বৈশিষ্ট্য লিখতে পারি? এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে দেয়া আছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। সে জায়গায় আমরা লিখতে পারবো যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সকল সম্পদের মালিক কে? রাষ্ট্র বা সরকার। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। তারপর আমরা এখানে লিখতে পারি যে আমরা আগে ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থার লক্ষ্য ছিল মুনাফা অর্জন করা, এখানে হচ্ছে সামাজিক কল্যাণ। লক্ষ্য হচ্ছে সামাজিক কল্যাণ সাধন। তারপর আমরা লিখতে পারি যে এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। এখানে কোনো ব্যক্তিগত মুনাফা থাকবে না।
ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। তারপরে আমরা লিখতে পারি যে বেকারত্বের অনুপস্থিতি। বেকারত্বের অনুপস্থিতি। তারপরে আমরা লিখতে পারি যে শ্রেণী শোষণের অনুপস্থিতি, অর্থাৎ এখানে কোনো শ্রেণী শোষণ থাকবে না, প্রত্যেককেই সরকার তার অন্নবস্ত্রে বাসস্থানের ব্যবস্থা করবে। এই হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আমি কি বলেছিলাম যে ধনতান্ত্রিকের ঠিক উল্টোটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তারপরে আমাদের আসে মিশ্র। মিশ্র মানে আমরা সবাই জানি মিশ্র হচ্ছে অনেক কিছুর কম্বিনেশন। তো আমি মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞাটা খুব সহজভাবেই বলবো যে অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্র পাশাপাশি অবস্থান করে তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। একদম সহজভাবে যদি বলি আমরা যে অর্থব্যবস্থায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্র পাশাপাশি অবস্থান করে তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ যদি কোনো দেশে কিছু সম্পদ থাকে ব্যক্তি মালিকানা এবং কিছু সম্পদ থাকে রাষ্ট্রীয় মালিকানা, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ। তাইলে আমরা কি করতে পারবো, যেভাবে আমরা দুইটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞাটা আমরা লিখেছি ঠিক এবং বৈশিষ্ট্য লিখেছি, ঠিক একই আঙ্গিকে আমরা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখতে পারি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, তারপরে হচ্ছে ভোক্তার। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বলা হয় যে প্রত্যেক সম্পদের মালিক থাকবে। মিশ্র অর্থব্যবস্থায় বলা হয় যে এখানে কিছু সরকারি মালিকানার কিছু সম্পদ থাকবে এবং ব্যক্তি মালিকানার কিছু সম্পদ থাকবে। তারপরে হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বা অর্থনৈতিক পরিকল্পনা সব ক্ষেত্রে ব্যক্তি মালিকানাও থাকবে, সরকারি মালিকানাও থাকবে। অর্থাৎ আমরা যদি আমাদের দেশের কথা বলি, অর্থাৎ আমাদের দেশ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ। আমাদের দেশে যেমন সরকারি স্কুল কলেজ আছে, ঠিক তেমনই তোমার বেসরকারি স্কুল কলেজও আছে, আবার সরকারি হাসপাতাল যেমন আছে বেসরকারি হাসপাতালও আছে। অর্থাৎ আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে সরকারি বেসরকারি অবস্থান আছে। সে কারণে আমাদের কোয়েশ্চেন যদি আসে বাংলাদেশ কোন অর্থব্যবস্থার দেশ, আমরা বলবো বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ। তারপরে যে কোয়েশ্চেনটা আছে যে ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে, যে অর্থব্যবস্থা ইসলামী রীতিনীতি অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ইসলামী অর্থব্যবস্থা। আমরা যদি বৈশিষ্ট্য বলি যে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি হবে, আমরা সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে, সেখানে সুদ ঘুষ থাকবে না, তারপর হচ্ছে হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন করা হবে, অপচয় রোধ করা হবে, শ্রমিক শোষণ থাকবে না। অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় বলা হয় একজন শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে 4 ধরনের অর্থব্যবস্থা। আমরা যদি প্রথম 2 ধরনের অর্থব্যবস্থা জানি, আমরা ইনশাল্লাহ মিশ্র অর্থব্যবস্থাও আমরা বুঝতে পারবো। ইসলামী অর্থব্যবস্থা সাধারণত যেহেতু আমাদের দেশ একটা ম্যাক্সিমামই আমরা মুসলমান, তো সেই জায়গায় যে একটা ইসলামিক অর্থব্যবস্থা হলে সেখানে কি ধরনের রীতিনীতি থাকতে পারে সেটা আমরা বৈশিষ্ট্যের আকারে আমরা লিখতে পারবো। তো ঠিক আছে, আমরা অর্থব্যবস্থার যে টপিকস আজকে আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে তোমাদের জন্য নতুন টপিকস উৎপাদন সম্ভাবনা নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।